Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। গতকাল কেপিএসআই মেন্স 2025 এর যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার পেপার 2 অর্থাৎ ইংলিশ পেপারে তোমাদের 20 মার্কসের ইংলিশ গ্রামার অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশ গ্রামারের কোয়েশ্চেন্স ছিল। আজকে আমি সেই 20 মার্কসের যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো সলভ করব। এর পরবর্তী ক্লাসগুলোতে রিপোর্ট রাইটিং এর যে প্রশ্ন সেটা সলভ করা হবে, বা ট্রান্সলেশন যে প্রশ্ন বা প্রেসি রাইটিং এর যে প্রশ্ন সেগুলো সলভ করা হবে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র 20 মার্কসের যে ডেসক্রিপটিভ গ্রামার পোর্শনটা ছিল সেই অংশটাই আমরা সলভ করব। সামনেই তোমাদের ডাব্লিউবিপি এসআই পরীক্ষা হতে চলেছে, মেন্স পরীক্ষা। সেই পরীক্ষার জন্য সেম সিলেবাস, সুতরাং কেপিএসআই এর এই পরীক্ষাটা যে প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন সেগুলো অবশ্যই তোমাদের খুব কাজে লাগবে। আমি অলরেডি ডাব্লিউবিপি এসআই প্রিভিয়াস ইয়ার্সে ডেসক্রিপটিভ পেপারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে এসেছি, সুতরাং আশা করছি সেগুলো তোমরা অবশ্যই দেখছো, ফলো করছো এবং পরবর্তীতে আরো বেশ কিছু ক্লাসেস আসবে তোমাদের পরীক্ষার আগে। সো তোমাদের পরীক্ষা প্রিপারেশনে ডেফিনেটলি হেল্প হবে বলে আমার মনে হয়। তাহলে শুরু করছি আজকের কেপিএসআই মেন্সের যে ক্লাস, যেখানে আমরা 20 মার্কসের ডেসক্রিপটিভ গ্রামারের প্রশ্নগুলো সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেন নাম্বার 3, fill in the blanks with appropriate preposition, divide the property dash the brothers। ব্রাদার্স বলতে কিন্তু ভাইদের মধ্যে প্লুরাল। এখানে একজন মানে দুজন ভাই না তার বেশি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি বেশি ভাই। তো দুইয়ের বেশি যখন থাকে তখন কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যামাং বসাই, অর্থাৎ যদি দুজনের মধ্যে ডিভাইড করার কথা আসতো তাহলে সেখানে আমরা বিটুইন বসাতাম, যে বিটুইন টু ব্রাদার্স, দুজন ভাইয়ের মধ্যে। দুজনের মধ্যে কোনো কিছু ডিস্ট্রিবিউট করতে হলে বিটুইন হয়, কিন্তু দুইয়ের বেশি যখন হবে, মোর দ্যান টু যখন হবে, তখনই কিন্তু আমরা বসাবো among. So divide the property among the brothers. Question number B, I have not seen him dash last week. I have not seen him, আমি তাকে দেখিনি লাস্ট উইক, গত সপ্তাহ থেকে। এখানে দেখো হ্যাভ নট সিন, হ্যাভ সিন আছে, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছে, এবং প্রেজেন্ট পারফেক্টে আমরা যখন এই টাইমের এক্সপ্রেশন গুলো বসাই গত সপ্তাহ থেকে, সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। যখন পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে কবে থেকে, পয়েন্ট অফ টাইম কবে থেকে কখন থেকে, তখন আমরা সিন্স বসাই। আর যদি কতক্ষণ ধরে ডিউরেশন বোঝানো হতো, কতক্ষণ ধরে কোনো কাজ চলছে, তখন আমরা ফর বসাতাম। যদি এখানে বলতো 10 দিন ধরে তাকে আমি দেখিনি, তখন ফর 10 days হতো। কিন্তু এখানে কবে থেকে, লাস্ট উইক থেকে রয়েছে, তাই এখানে আমরা সিন্স বসাবো। সো আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট উইক। কোয়েশ্চন নাম্বার সি, দ্য ড্রাইভার জাম্পড ড্যাশ দি কার। ড্রাইভার জাম্প করলো, লাফিয়ে আসলো গাড়ি। এবার দেখো গাড়ি থেকে লাফিয়ে বাইরে বেরোলো না গাড়ির মধ্যে লাফিয়ে ঢুকলো, দুটো কিন্তু দুটো পসিবিলিটি এখানে হতে পারে। সুতরাং আমরা এখানে যদি বলি দ্য ড্রাইভার জাম্পড ইনটু দি কার, গাড়ির মধ্যে লাফিয়ে প্রবেশ করলো, আবার গাড়ি থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসলো, সেটাও হতে পারে। সো দ্য ড্রাইভার জাম্পড আউট অফ দ্য কার, আমরা এটাও বলতে পারি। আবার জাম্প অফ, ও ডাবল এফ, ও ডাবল এফ মানে কোনো কিছু থেকে সংযোগ বিচ্ছিন্ন করা, মানে গাড়ি থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নিচে নামলো। সো দ্য ড্রাইভার জাম্পড ইনটু দি কার, গাড়ির ভেতরে প্রবেশ করলো। আবার জাম্পড আউট অফ দি কার, গাড়ি থেকে বেরিয়ে আসলো। আবার জাম্পড অফ দ্য কার, লাফিয়ে গাড়ি থেকে নামলো। এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে প্রেপোজিশনই অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ফিল ইন দি ব্ল্যাঙ্কের জন্য। নেক্সট কোয়েশ্চেন, ডোন্ট লয়টার ড্যাশ দি করিডর। করিডর বারান্দা দিয়ে লয়টার করো না, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিও না। এখানে দেখো লয়টার যে শব্দটা আছে তারপরে কিন্তু আমরা অ্যারাউন্ড প্রেপোজিশন বসাবো। লয়টার অ্যারাউন্ড দি করিডর, অর্থাৎ করিডোরের এদিক ওদিকে তুমি ঘুরে বেরিও না। ঠিক আছে, এখানে কিন্তু লয়টার অ্যারাউন্ড করিডোর হবে। এক্ষেত্রে লয়টার অ্যারাউন্ড শব্দের অর্থ হচ্ছে যখন তুমি উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছ, তখন আমরা তাকে বলে থাকি লয়টার অ্যারাউন্ড। এই যে লয়টার শব্দটা, সেক্ষেত্রে কিন্তু আমরা চারটে প্রেপোজিশন বসাতে পারি। তোমাদের একটু এক্সট্রা ইনফরমেশন দিই। এই যে লয়টার অন যদি কোনো কিছু হয়, লয়টার অন মানে হচ্ছে খুব একটা আইডল বা একটা স্লো গতিতে এদিক ওদিক করা, ঠিক আছে। আবার হতে পারে লয়টার ওভার, একটা কথা লয়টার ওভার, লয়টার ওভার মানে হচ্ছে তুমি কি করছো, টাইম ওয়েস্ট করছো।
টাইম ওয়েস্ট করছো, বাজে কাজকর্ম করে টাইম ওয়েস্ট করছো, ঠিক আছে। আর একটা হচ্ছে লয়টার অ্যাওয়ে। লয়টার অ্যাওয়ে হচ্ছে যখন তুমি উদ্দেশ্যহীনভাবে টাইম ওয়েস্ট করো, ঠিক আছে। সো এখানে দেখো আমরা কিন্তু লয়টার দিয়ে 4টে প্রেপোজিশন বসাতে পারি, 4 রকম মিনিং হবে। কিন্তু এখানে যখন করিডোর দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে তখন ডোন্ট লয়টার অ্যারাউন্ড দি করিডোর, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার ই, দে লিসেন টু ইট ড্যাশ দি রেডিও। বলছে তারা এটা কিন্তু রেডিওতে শুনেছে। দে লিসেন টু ইট রেডিও বলছে। দেখো রেডিও বলো কিংবা টিভি বলো, তুমি যখন রেডিও বা টিভিতে কিছু শুনছো বা দেখছো, ঠিক আছে, টিভিতে দেখা বা রেডিওতে শোনা, তখন কিন্তু আমরা এখানে অন বসাবো, অন দি রেডিও বা অন টিভি। কারণ অন হচ্ছে একটা মিডিয়াম যার মধ্যে দিয়ে অডিওটা ভেসে আসছে বা যার মধ্যে দিয়ে ছবিটা ভেসে আসছে। সো দে লিসেন টু ইট অন দি রেডিও হবে বা অন টিভি বা অন মোবাইল ফোন, কারণ মোবাইল ফোনের স্ক্রিনে তুমি কিছু দেখছো, টিভি স্ক্রিনে কিছু দেখছো, সেক্ষেত্রে কিন্তু এগুলো অন হবে। ওকে, সো তোমরা আশা করি প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারছো যে কোথায় কোন প্রেপারেশন হচ্ছে এবং কেন হচ্ছে, সেটা যতটা সম্ভব সোজা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এরপরে ছিল মেক সেন্টেন্সেস উইথ দি ফলোইং পেয়ার আপওয়ার্ডস টু ডিফারেন্সিয়েট দেয়ার মিনিং। আচ্ছা, বলা হচ্ছে যে এখানে যে শব্দ জোড়া রয়েছে সেগুলো দিয়ে তোমাকে মেক সেন্টেন্স করতে হবে এবং তাদের মিনিংটা ডিফারেন্সিয়েট করতে হবে, তাদের পার্থক্য করতে হবে মিনিং এর। দেখো এখানে তোমাদের মিনিংটা না লিখলেও হবে, ঠিক আছে, কিন্তু আমি এখানে সুবিধার জন্য মিনিংটা লিখে দিয়েছি। তোমাদের পরীক্ষাতে হয়তো এত সময় তোমরা পাবে না যে শব্দের মিনিংটা লিখবে তারপরে মেক সেন্টেন্স করবে, বাট আমি যেহেতু এটা বাড়িতে করছি তাই আমি এখানে তোমাদের সুবিধার্থে মিনিংটা লিখে দিয়েছি। প্রথম ছিল অ্যাসেন্ট। অ্যাসেন্ট দেখো দুটো বানান, এ এস সিইএনটি অ্যাসেন্ট আর একটা এ ডাবল এস ইএনটি অ্যাসেন্ট। যেটা রয়েছে এ এস সিইএনটি অ্যাসেন্ট মানে হচ্ছে যখন ওপর দিকে কোনো গতি হয়, ঊর্ধ্বমুখী কোনো গতি, ওপর দিকে উঠে যাচ্ছে কোনো কিছু, তখন তাকে অ্যাসেন্ট বলা হয়। এটার অপোজিট কিন্তু ডিসেন্ট, মানে নিচের দিকে নামা, নিম্ন গতি। তাহলে অ্যাসেন্ট মানে ঊর্ধ্বগতি, আপওয়ার্ড মোশন। মেক সেন্টেন্স লেখা হয়েছে দ্য প্লেন ইজ অন দি অ্যাসেন্ট। এই পার্টিকুলার সেন্টেন্সটা কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছিল প্রেপোজিশনের ফিল ইন দি ব্ল্যাঙ্কে। সো দ্য প্লেন ইজ অন দি অ্যাসেন্ট, অর্থাৎ প্লেনটা কিন্তু ওপর দিকে উঠছে। নেক্সট ছিল এ ডাবল এস ইএনটি অ্যাসেন্ট। এটা মানে হচ্ছে অ্যাগ্রি করা বা কোনো কিছুতে তুমি সম্মতি প্রদান করছো, অ্যাসেন্ট। দে ডিড নট গিভ দেয়ার অ্যাসেন্ট টু দি প্রপোজাল। দে ডিড নট গিভ তারা দিয়েছিল না, দেয়ার অ্যাসেন্ট তাদের সম্মতি, টু দি প্রপোজাল এই প্রস্তাবে। তাহলে তারা এই প্রস্তাবে নিজেদের সম্মতি প্রদান করেছিল না। দে ডিড নট গিভ দেয়ার অ্যাসেন্ট টু দি প্রপোজাল। এখানে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, নেগেটিভ, তাই জন্য ডিড নট এবং তারপরে V1 বসানো হয়েছে। দে ডিড নট গিভ দেয়ার অ্যাসেন্ট টু দি প্রপোজাল। নেক্সট কোয়েশ্চেন, বর্ন। দেখো বর্ন মানে অবশ্যই জন্মগ্রহণ করা, ঠিক আছে, জন্ম দেওয়া, গিভ বার্থ টু। বর্ন মানে হি ওয়াজ বর্ন ইন আ রিচ ফ্যামিলি। হি ওয়াজ বর্ন তার জন্ম হয়েছিল ইন আ রিচ ফ্যামিলি, খুব বড়লোক একটা ফ্যামিলিতে। হি ওয়াজ বর্ন ইন আ রিচ ফ্যামিলি। আর একটা রয়েছে বিও আর এন ই, বর্ন। দেখো এখানে বেয়ার মানে বহন করা, তারপরে আসছে বোর পাস্ট ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে বর্ন। তাহলে বেয়ার বহন করা হচ্ছে V1, বোর হচ্ছে V2 পাস্ট ফর্ম, আর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে BORN, বর্ন। এটা মানে হচ্ছে বহন করা বা ক্যারিড বলতে পারো, ঠিক আছে, থার্ড ফর্ম। ম্যালেরিয়া ইজ আ ভেক্টর বর্ন ডিজিজ। বলা হচ্ছে ম্যালেরিয়া ইজ আ ভেক্টর বর্ন ডিজিজ। ম্যালেরিয়াটা হচ্ছে একটা পতঙ্গের দ্বারা বাহিত একটা রোগ বা অসুখ, ভেক্টর বর্ন ডিজিজ। সুতরাং এখানে বর্ন BORN এবং BORN বর্ন দুটোর উচ্চারণ একই হচ্ছে, কিন্তু শুনতে একই লাগছে, বাট বানান আলাদা এবং মিনিংটা আলাদা। সেগুলোই আমরা মেক সেন্টেন্সের মধ্যে দিয়ে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি। নেক্সট কোয়েশ্চেন, কনফিডেন্ট, কনফিডান্ট। কনফিডেন্ট মানে অবশ্যই যেটা বলা হয় আত্মবিশ্বাস, হোপফুল বলতে পারো, ঠিক আছে, খুব আশাবাদী, কনফিডেন্ট, নিজের প্রতি তার সেই আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। হি ইজ ভেরি কনফিডেন্ট, সে প্রচন্ড বিশ্বাসী, আত্মবিশ্বাসী বা আশাবাদী, হি ইজ ভেরি কনফিডেন্ট। আর কনফিডান্ট মানে হচ্ছে যাকে তুমি বিশ্বাস করতে পারো, খুব ট্রাস্টেড কেউ,
যাকে তুমি বিশ্বাস করতে পারো তেমন একজন বন্ধু, ট্রাস্টেড ফ্রেন্ড। বলছে হার ব্রাদার ইজ হার ক্লোজেস্ট কনফিডান্ট, তার ভাই হচ্ছে তার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু বা বিশ্বস্ত লোক। হার ব্রাদার ইজ হার ক্লোজেস্ট কনফিডান্ট, তার ভাই হচ্ছে তার সব থেকে বিশ্বস্ত বন্ধু। কোয়েশ্চেন নাম্বার ডি, এলিজিবল আর ইলেজিবল। এলিজিবল মানে তোমরা পরীক্ষা যখন দিচ্ছ তখন ডেফিনেটলি জানো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে বা কারা কারা এলিজিবল কারা কারা এলিজিবল নয়। সো এলিজিবল মানে কোনো কিছুর জন্য যোগ্য, ফিট টু বি চোজেন, যোগ্য কোনো কিছু মানে সিলেক্টেড হওয়ার জন্য যোগ্য। হি ইজ এলিজিবল ফর দি পোস্ট, এই পোস্টের জন্য সে হচ্ছে যোগ্য। হি ইজ এলিজিবল ফর দি পোস্ট। পরবর্তীতে ছিল ইলেজিবল। দেখো লেজিবল মানে যেটা তুমি পড়তে পারবে, আর ইলেজিবল মানে হচ্ছে অস্পষ্ট হাতের লেখা, যেটা আনরিডেবল, যেটা পড়তে পারবে না, এমন বাজে হাতের লেখা, অস্পষ্ট হাতের লেখা যেটা তুমি পড়তে পারবে না। এখানে বলছে ইওর হ্যান্ডরাইটিং ইজ ইলেজিবল, তোমার হ্যান্ডরাইটিং হচ্ছে খুবই অস্পষ্ট। ইলেজিবল মানে আনরিডেবল, যেটা পড়া যায় না, মানে যেটা পড়ে উদ্ধার করা যায় না। নেক্সট বলা হচ্ছে সাইট, SIGHT, আর একটা CIT। দেখো SIGHT সাইট, এটার মানে হচ্ছে দেখার যে দৃষ্টি বা তোমার যে ক্ষমতা, ঠিক আছে, দেখার যে ক্ষমতা, পাওয়ার অফ সিইং হতে পারে। আর একটা হয় কোন একটা দৃশ্য, ভিউ, কোন একটা দৃশ্য, তাকেও তুমি সাইট বলতে পারো। বলছে হি লস্ট হিজ সাইট, সে তার চোখের দৃষ্টিটাকে হারিয়েছে, দেখার ক্ষমতাকে হারিয়েছে, আফটার এ কার অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি দুর্ঘটনার পরে। ঠিক আছে, হি লস্ট হিজ সাইট, সে তার দৃষ্টি হারিয়েছে আফটার এ কার অ্যাক্সিডেন্ট। আবার একটা কথা আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অর্থাৎ চোখের বাইরে মনের বাইরে, অর্থাৎ যে চোখের কাছে থাকছে না, যাকে তুমি সবসময় দেখতে পাচ্ছ না, সে আস্তে আস্তে আমাদের মন থেকে দূরে চলে যায়। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কিংবা যদি তুমি ভিউ বা দৃশ্য বলবে সাইটের মিনিং, তাহলে বলা যেতে পারে হোয়াট আ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য। হোয়াট এ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য। ঠিক আছে, এটা হতে পারে। আর একটা যেটা আছে CITE, দেখো CITE যেটা রয়েছে এটার মিনিং হচ্ছে কোনো কিছু একটা এক্সাম্পল দেওয়া, কোনো কিছু একটা এক্সাম্পল দেওয়া। শি সাইটেড সাম রিজনস ওয়াই পিপল গেট অ্যাংরি। শি সাইটেড, সে দিলেন, সাম রিজনস, কিছু বলতে পারো কারণ তিনি উদাহরণ হিসেবে বললেন, ওয়াই পিপল গেট অ্যাংরি, লোকজন কেন রেগে যায়, সেটা কিন্তু তিনি কয়েকটা উদাহরণ কারণ দিয়ে বোঝালেন, উদাহরণ দিয়ে বোঝালেন। শি সাইটেড সাম রিজনস। আর একটা বানান আছে SIT সাইট, যেটা মিনিংও এক, যদিও তোমাদের পরীক্ষাতে দেয়নি, আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন বলছি। এটা বলতে তুমি কোন একটা প্লট বা কোন একটা প্লেস বা একটা জায়গার কথা বলতে পারো, সাইট। ঠিক আছে, কোন একটা জায়গার কথা বলতে পারো। ধরো সে একটা ভিজিট করছে কোন একটা সাইট, কোন একটা সাইটে কনস্ট্রাকশন সাইটে কাজ হচ্ছে, তখন এখানে SITE বলা হয়ে থাকে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, রিড ইচ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে পড়তে বলেছে। ইচ সেন্টেন্স হ্যাজ আ গ্রামাটিক্যাল এরর ইন ইট, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে গ্রামাটিক্যাল এরর আছে। রিরাইট দি সেন্টেন্স কারেক্টলি, তোমাকে সেই সেন্টেন্সটা আবার কারেক্টলি লিখতে হবে গ্রামাটিক্যাল এররটা বাদ দিয়ে। এখানে বলছে এক নম্বরে, ট্রেনিং হ্যাভ আ পজিটিভ এফেক্ট অন ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস। দেখো ট্রেনিং এটা কিন্তু সিঙ্গুলার, ট্রেনিং সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। তাহলে ট্রেনিং হ্যাজ এ পজিটিভ এফেক্ট অন ডেভেলপমেন্ট নয়, অন দি ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস। তাহলে এখানে দেখো আমরা যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে হ্যাভ এর বদলে হ্যাজ বসছে। তাহলে ট্রেনিং হ্যাজ এ পজিটিভ এফেক্ট, ট্রেনিং হ্যাজ, ট্রেনিংটা সিঙ্গুলার সাবজেক্ট, তারপর আমরা হ্যাজ বসাই, পজিটিভ এফেক্ট অন ডেভেলপমেন্ট নয়, অন দি ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস। পরবর্তী সেন্টেন্সে বলছে ল্যাক অফ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইজ জাস্ট ওয়ান অফ দি অল ব্যারিয়ার্স দ্যাট কিপ দি পুয়ার পিপল আন্ডার ডেভেলপড। দেখো এখানে যেটা বলছে যে ল্যাক অফ অ্যাবিলিটি টু রিড অর রাইট, যখন তুমি মানে পড়ার ক্ষমতা বা লেখার ক্ষমতার যে তোমার অভাব রয়েছে, ল্যাক অফ অ্যাবিলিটি টু রিড অর রাইট, এটা হচ্ছে ইজ জাস্ট ওয়ান অফ দি। দেখো যখনই ওয়ান অফ দি বলা হয় তখন বোঝানো সিলেকশন হচ্ছে। এবার সিলেকশন হলে কি হয়, তারপরে প্লুরাল একটা সাবজেক্ট বসাতে হয়।
ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট বসাতে হয়। তাহলে এখানে প্লুরাল সাবজেক্ট বেরিয়ার্স ঠিক আছে, কিন্তু এখানে অল এটা হবে না, ওয়ান অফ দি অল বেরিয়ার্স হবে না, ওয়ান অফ দি বেরিয়ার্স হবে। ঠিক আছে, ওয়ান অফ দি বেরিয়ার্স মানে যত রকম প্রতিবন্ধকতা আছে তার মধ্যে একটি হচ্ছে এই লিখতে বা পড়তে না পারার যে অক্ষমতা। তাহলে ওয়ান অফ দি বেরিয়ার্স দ্যাট, দ্যাটটা কিন্তু ভালো করে বোঝো, বলছে ওয়ান অফ দি ব্যারিয়ার্স, সেই সমস্ত ব্যারিয়ারের মধ্যে একটা, যে সমস্ত ব্যারিয়ারগুলো লোকজনকে গরিব রাখে। তাহলে এখানে দ্যাট বলতে কিন্তু ব্যারিয়ার্সকে বোঝাচ্ছে, সেই সমস্ত প্রতিবন্ধকতার মধ্যে একটা, তো যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো লোকজনকে গরিব করে রাখে। তাহলে দ্যাট বলতে তার আগে যে ব্যারিয়ার্স আছে সেই অ্যান্টিসিডেন্টকে বোঝাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু ব্যারিয়ার্স যেহেতু প্লুরাল, তাই দ্যাট এর পরে আমরা ভার্বের সাথে এস যুক্ত করব না, কিপ রাখবো, এটা কিন্তু একদম ঠিক আছে। তাহলে ল্যাক অফ অ্যাবিলিটি টু রিড অর রাইট ইজ জাস্ট ওয়ান অফ দি ব্যারিয়ার্স দ্যাট কিপ দ্য পুয়ার পিপল। এবার এখানে দ্য পুয়ার পিপল, তুমি এখানে হয় পুয়ার পিপল রাখতে পারো, কিংবা তুমি দা পুয়ার রাখতে পারো, যে কোনো একটা। এখানে দাটা বাদ দিয়ে পুয়ার পিপল বলতে পারো, কিংবা দা পুয়ার বলতে পারো, কারণ দা পুয়ার মানে হচ্ছে সমগ্র গরিব জাতিকে বোঝাচ্ছে। So, lack of ability to read or write is just one of the barriers that keep the poor underdeveloped, কিংবা keep poor people underdeveloped, যে কোনো একটা তোমরা লিখতে পারো এক্ষেত্রে। If a credit card bill is paid in full and on time, non-finance charges are levied. দেখো বলছে যদি ক্রেডিট কার্ডের সমস্ত বিলটা পে করা হয়, টাইম মতো পে করা হয়, তাহলে কোনো ফাইন্যান্স চার্জেস কিন্তু ওর উপরে লাগছে না, ফাইন্যান্সিয়াল কোনো চার্জেস লাগছে না। এখানে নান হবে না, নো হবে, নো ফাইন্যান্স চার্জেস আর লেভিড। তাহলে নো ফাইন্যান্স চার্জ হবে, এখানে নান হবে না। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে এই সেন্টেন্সগুলো একটু অপরিষ্কার হচ্ছে, আমরা এখানে সঠিকভাবে পুরো লিখে দিতে পারি। যে প্রথম সেন্টেন্সটা, তাহলে ভুলটা কি হলো, হ্যাজ হবে হ্যাভের বদলে, ট্রেনিং হ্যাজ এ পজিটিভ এফেক্ট। যেহেতু বলেছে রিরাইট করতে, পুরো সেন্টেন্সটা এখানে লিখে দেওয়া হচ্ছে যে ট্রেনিং হ্যাজ এ পজিটিভ এফেক্ট অন দি অন দি ডেভেলপমেন্ট অন দি ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস। ঠিক আছে, আচ্ছা, বি সেন্টেন্সে যদি আমরা কারেক্ট করে লিখি, তাহলে সেটা হচ্ছে যে ল্যাক অফ অ্যাবিলিটি টু রিড অর রাইট ইজ জাস্ট ওয়ান অফ দি ব্যারিয়ার্স, সেই সমস্ত প্রতিবন্ধকতার মধ্যে একটা, দ্যাট, এবং এখানে দ্যাট বলতে কিন্তু প্রতিবন্ধকতাগুলোকে বোঝাচ্ছে, সেই একটা প্রতিবন্ধকতাকে বোঝাচ্ছে না। এখানে কিন্তু তোমাকে দেখতে হবে দ্যাটের আগে যে অ্যান্টিসিডেন্ট আছে সেখানে ওয়ানকে বোঝাচ্ছে না ব্যারিয়ার্সকে বোঝাচ্ছে। এক্ষেত্রে ওয়ান অফ দি ব্যারিয়ার্সে আমরা কিন্তু ব্যারিয়ার্সকে বলছি সেই সমস্ত প্রতিবন্ধকতার মধ্যে একটি, যে প্রতিবন্ধকতাগুলো লোকজনকে গরিব করে রাখে। তাহলে ওয়ান অফ দি ব্যারিয়ার্স দ্যাট, এবং তারপরে ভার্বের সাথে আমরা এস যুক্ত করব না, কারণ ব্যারিয়ার্সকে বোঝাচ্ছে, প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল ভার্ব হবে কিপ। ঠিক আছে, দ্যাট কিপ দি, আমরা এখানে পুয়ার বলবো দি পুয়ার, কিংবা কিপ পুয়ার পিপল, দিটা তুলে দিয়ে শুধু পুয়ার পিপল বলবো, আন্ডার ডেভেলপড। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্সটা লিখব। এবং সি তে বলা হচ্ছে যে ইফ ইফ এ credit bill is paid in full or and on time, তারপরে নো ফাইন্যান্স চার্জেস আসবে। ঠিক আছে, নো ফাইন্যান্স চার্জেস আর লেভিড। ঠিক আছে, নো ফাইন্যান্স চার্জেস আর লেভিড। এরপর ডি তে বলছে রিসার্চ শোজ দ্যাট পিপল ইজ মোর সেন্সিটিভ টু পারসিভিং মেসেজেস দ্যাট আর কনসিস্টেন্ট উইথ দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড অ্যাটিটিউড। দেখো রিসার্চ শোজ, রিসার্চ এটা দেখাচ্ছে, এখানে রিসার্চ অবশ্যই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, সো রিসার্চ শোজ করা যাচ্ছে।
আচ্ছা, এরপরে দেখো যদি বলা হয় যে পিপল, পিপলটা কিন্তু আমরা জানি এটা প্লুরাল নাউন, পিপলটা কিন্তু প্লুরাল নাউন, ঠিক আছে? আমরা এখানে পিপলের পর তাই ইজ বলতে পারবো না, আমাদেরকে আর বলতে হবে। পিপল আর মোর সেনসিটিভ, ঠিক আছে? পিপল আর মোর সেনসিটিভ এটা বলতে পারো টু পারসিভিং মেসেজেস দ্যাট আর কনসিস্টেন্ট উইথ দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড অ্যাটিটিউড। দেখো এখানে যখন একটা ওপিনিয়ন্স আছে, এখানে প্লুরাল ব্যবহার করছে, সো আমরা অ্যাটিটিউডেও প্লুরাল ব্যবহার করতে পারি, অ্যাটিটিউডস, উইথ দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড অ্যাটিটিউডস। তাহলে রিসার্চ শোজ দ্যাট দি পিপল আর, এখানে ইজের বদলে আর হবে, আর মোর সেনসিটিভ টু পারসিভিং মেসেজেস দ্যাট আর কনসিস্টেন্ট উইথ দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড অ্যাটিটিউডস। Last question, the economic disparity has grown rapid in the area of globalization and free market forces. এখানে দেখো ডিসপ্যারিটি বলছে, তারপরে সিঙ্গুলার হ্যাজ বসানো আছে, ভার্বের থার্ড ফর্ম গ্রোন আছে, কোনো ভুল নেই, কিন্তু এরপরে কিরকম ভাবে বাড়ছে, এখানে একটা অ্যাডভার্ব লেখার কথা। এই অ্যাডভার্বটা তাহলে র্যাপিড হয় না, অ্যাডভার্বটা হবে র্যাপিডলি, অ্যাডভার্বটা হবে র্যাপিডলি, বাড়ছে র্যাপিডলি। এবং এখানে দেখো দুটো এরিয়া বলছে, গ্লোবালাইজেশন এবং ফ্রি মার্কেট ফোর্সেস, সেক্ষেত্রে কিন্তু ইন দি এরিয়াজ অফ বলতে পারো। এখানে প্লুরাল আমরা এরিয়া যুক্ত করতে পারি, কারণ দুটো এখানে বলা হচ্ছে, একটা গ্লোবালাইজেশন, একটা ফ্রি মার্কেট ফোর্সেস। সো আমরা এখানে ভুলটা বলতে পারি, দি ইকোনমিক ডিসপ্যারিটি হ্যাজ গ্রোন র্যাপিডলি ইন দি এরিয়াজ অফ গ্লোবালাইজেশন অ্যান্ড ফ্রি মার্কেট ফোর্সেস। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের গ্রামারে 20 মার্কসের মধ্যে তোমরা কত সঠিক উত্তর করতে পারলে। আশা করছি তোমাদের ওভারঅল পরীক্ষাটা ভালো হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের যে ওপিনিয়ন সেটা কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।